অপমান অপদস্থ হওয়ার পরেও চাচির সঙ্গে ওই চাচার ঘরেই রয়ে গেলাম। কারণ আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। যাই হোক, আমার দিনগুলো কাটছিল আমার মতো করে ভালোই। ৬ মাস পরে একদিন ক্লাস শেষ করে বাড়ি ফিরতেছিলাম। ফেরার পথে পাড়ার ছেলে রুস্তম এবং তার ২ বন্ধু মিলে আমাকে জোর করে দূরে কোথাও তুলে নিয়ে যায়। চোখে কাপড় বাঁধা থাকায় আমার দেখার অবকাশ হল না। কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে কি হতে চলেছে আমার সাথে। দুঃখজনক হলেও কথা সত্যি যে সেখানে আমি ১ সপ্তাহ যাবৎ তাদের ৩ জনের পৈশাচিকতার সামগ্রী হয়ে উঠি। একটা সময় আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাই। বারবার নিজের জীবনে ভিক্ষা চাইতে থাকি। রুস্তমের মনে কিছুটা দয়া হয়। সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। একটু সুস্থ হলে আমায় ছেড়ে দেয়। ১ সপ্তাহ পর ছাড়া পেয়ে বাড়ি আসলে চাচা-চাচী আমাকে আর বাড়িতে জায়গা দেন না। অনেক মিনতি করেও কোনো লাভ হয়নি। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। সেদিনের রাতটা কলপাড়ের পাশে সেই গোয়াল ঘরে বসে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। যেই গোয়াল ঘর আমার জীবনের ১ম ইতিহাস। যাই হোক, আধা ঘুম আধা জাগরণে রাতটা কেটে গেল আমার। ভোরের আজানের আগে মানিক ভাই চুপি চুপি গোয়াল ঘরে আসেন। আমি মানিক ভাইকে দেখা মাত্রই কেঁদে ফেলি। তিনি আমার হাতে একটি ৳৫০০ নোট এবং একটি ঠিকানা লিখে দেন। আমাকে তিনি জানান আমি যেন ভোরবেলাতেই ওই ঠিকানায় পৌঁছে যাই। আমার মনে হলো মানিক ভাই তো সবসময় আমার জন্য ভালোই কিছু চান। তবে হয়তো তিনি আমার জন্য ভালো কিছু চিন্তা করেছেন। বিনিময়ে আমি ভালো কিছু অবশ্যই পাবো। কিন্তু পরের দিন সকালেই বুঝতে পারলাম আমি কোনো এক অস্বস্তিকর বাজে পরিবেশে এসে শামিল হয়েছি। চলে আসতে চেয়েছিলাম ওখান থেকে, কিন্তু তারা আসতে দেয়নি। বাধ্য হয়েই কলঙ্কিত জীবনটাই চালাতে হলো। বেঁচে থাকার প্রয়োজনে নারকীয় এই জীবনে প্রতিদিনের ভোগ্যপণ্য হতে হতো। ঘৃণা জন্মিটার মানিক ভাইয়ের প্রতি। আমার দৃষ্টিতে মানিক ভাই, দুলা ভাই, রুস্তম আর রাস্তার ওই কুকুরগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। বেশ কয়েক সপ্তাহ পর একদিন মানিক ভাই আর চাচা সেখানে আসলেন। মানিক ভাই আমাকে আশ্বস্ত করেন সে আমাকে বিয়ে করে তার ঘরের বউ হিসেবে বাড়িতে নিয়ে যাবেন। চাচাও আমাকে মানিক ভাইয়ের সাথে বিয়ে দেবেন বলে কিছু কাগজপত্রে সই করিয়ে নেন। আমি মানিক ভাইয়ের উপর আস্থা রেখে পুনরায় নিজের জীবনের সুখ খুঁজতে শুরু করেছিলাম। তিনি সেই সুযোগে আমার কাছে এসে অবৈধভাবে তার শারীরিক খিদে মিটিয়ে যেতে শুরু করলেন। সাথে আমিও সুন্দর একটা ভবিষ্যতের আশায় সবকিছু মুখ বন্ধ করে মেনে নিলাম। এর কিছুদিন পর থেকে আমি লক্ষ্য করতে থাকলাম মানিক ভাই যেন আমাদের পল্লীতে আসা বন্ধ করে দিয়েছেন। আমি তার জন্য চিন্তা করে গেলাম। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম তিনি বিয়ে করে ঘরে বউ এনেছেন। সেদিন আমি চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে চুরমার হতে দেখেছি। আমার বুঝতে আর বাকি রইল না। তিনিও আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে এতদিন ব্যবহার করেছেন। উনার বিয়ের পরে উনাদের সংসার বেশ ভালোই কাটতেছিল। আর এদিকে আমি অবৈধ পল্লীতে আমার কাজে ব্যস্ত। কি করব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? বিয়ের ৬ মাস পরে তিনি আবার আসেন আমার কাছে। আমি তার কাছে উন্মাদের মতো প্রতিশ্রুতি ভঙ্গের কারণ জানতে চাই। উত্তরে সে বলে, "তুই তো একটা নষ্টা মেয়ে। তোর সাথে ফুর্তি করা গেলেও ঘর করা যায় না।" সেদিন ১ম নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের মনোভাব জাগে। আমি তাদের পরিবারের সব ঘটনা, চাচার দেওয়া কথা এবং প্রতিশ্রুতি ভঙ্গ সবাইকে সবটা জানিয়ে দেব বলাতে তিনি হাসতে হাসতে বলেন, "এইসব তো তোর জন্মের আগেই আমার বাবা বুদ্ধি করে রেখেছিলেন পরী। সৌভাগ্যক্রমে তুই মেয়ে হয়ে জন্মাইছিস। আর তাই তো আমি তোকে কাছে পেয়েছি। আমার দাদা যদি তার পালিত পুত্র
মানে তোর বাবাকে সম্পত্তির ভাগ সমান করে না দিতেন, তবে হয়তো এমনটা করতে হতো না। বাবা সবসময় চেয়েছেন তোর বাবার সব সম্পত্তি নিজের করে নিতে। আর তাই তো আমার বাবার নির্দেশেই সেদিন রাতে আম্মা তোদের খাবারে বিষ মিশিয়ে এসেছিলেন। পুলিশি ঝামেলা এড়াতে আব্বাকে অনেক টাকা খরচ করতে হয়েছিল। তোর কই মাসের প্রাণ দ্বিধায় তুই সেদিন মরিসনি। এক মুহূর্তের মধ্যেই বধির ব্যক্তির মতো স্থির হয়ে যাই আমি। তিনি আবারও বলতে শুরু করেন, বাবার ইচ্ছা ছিল তোদের বাড়িঘর নিজের নামে করে নেওয়া, আর হয়েছেও সেটাই। সেদিন তোর কাছ থেকে বিয়ের কথা বলে যেসব কাগজপত্রে সই করিয়ে নিয়েছিলাম, সেগুলো ছিল তোদের বাড়ির দলিল। দুলাভাই তোরে র‍্যাপ করার ঘটনা চাপা দেওয়ার জন্য এবং তোর বলা কথা যাতে কেউ বিশ্বাস না করে, তাই রুস্তম রেজিয়া সেদিন তোরে উঠায় নেওয়া ছিলাম। অবশ্য এখানে আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো তোকে বাড়ি থেকে বের করে দেওয়া। এরপর বুদ্ধি করেই তোরে এই বন্দি জীবনে পাঠালাম। তুই তো বোকা, কিছুই বুঝিসনি। এসব ঘটনা প্রথম থেকেই সব কষা ছিল। তোর জায়গা থেকে তোকে বেদখল করা এবং কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, তাই তোর চরিত্র ভ্রষ্ট করা। এখন থেকে আমি যখন চাইবো তোর কাছে এসে মজা নিয়ে যাব। রিস্কি কথাগুলো এক নাগাড়ে বলে হাসতে থাকেন তিনি। আমি বুঝতে পারলাম সব হারিয়ে আমি আজীবনের মতো আটকে গিয়েছি এই নৃত্যপুরীতে। কাউকে আর বলে বোঝাতে পারবো না সত্যিটা। একটা সময় প্রতিশোধ স্পৃহা খুব তীব্র হয়ে ওঠে, কিন্তু মানিক ভাইকে ব্যাপারটা বুঝতে দিলাম না। নিজের কাছে আহ্বান করলাম। সেদিন রাতে মানিক ভাইকে নেশাগ্রস্ত করে তুলি। অতিরিক্ত মদ পান করায় বিছানায় লুটিয়ে পড়েন তিনি। এক পর্যায়ে সুযোগ বুঝে লুকিয়ে রাখা ছুরিটা দিয়ে তার প্রাইভেট পার্ট শরীর থেকে আলাদা করে ফেলি। প্রতিশোধ নেই নিজের আব্রু মৃত্যুর, আমার প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়। সবটা শোনার পর আদালতে উপস্থিত সকলের চেহারায় মর্মান্তিক এক কষ্টের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি কল্পনা মমতাজ। বিচারের রায় দেওয়ার আগে এতক্ষণ শুনছিলাম আসামি পরিবারের জবানবন্দি। পুরীর কথা শেষে বিপক্ষ দলের উকিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলা শুরু করলেন, পরীর কথাগুলো যে সত্যি তার কোনো প্রমাণ পরী দিতে পারবে কি? তাছাড়া আদালত আবেগে নয়, বরং প্রমাণে বিশ্বাসী। আমি তখন পরীর কাছে জানতে চাইলাম তার কথার সত্যতার প্রমাণে কোনো সাক্ষী বা ডকুমেন্ট আছে কিনা। সত্যি বলতে এমনটা জিজ্ঞেস করার সময় নিজের কাছেই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম ঘটনাগুলো তার জীবনে অতর্কিতভাবে ঘটায় প্রমাণ জোগাড় করা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। বর্তমানে সব প্রমাণ পরীর বিপরীতে। তাকে স্পষ্ট হত্যাকারী হিসেবে চিহ্নিত করা গেছে হাতে নাতে। ছুরিতে তার হাতের ছাপ স্পষ্ট। পরী আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। ওর চোখে চোখ রাখতে পারছিলাম না আমি। ঘুমানো অনুযায়ী সে আইনের চোখে আসামি। নিজের পক্ষের কোনো উকিল পর্যন্ত নেই তার। সব প্রমাণ তার বিরুদ্ধে। আজ তার বিচার হবে। বুঝতে পারলাম তার মনোভাব। সারাটা জীবন ধরে নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচার সে পায়নি, তাই নিজের হাতেই তুলে নিয়েছে বিচারের ভার। তার বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে বিচারক হবে। দৃষ্ট কি তবে কাঠগড়ায় তার নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচার করার ব্যাপারে লিখে রেখেছিল? বিচারের রায় হয়তো বিতর্কিত হয়েছে। আদালত থেকে বের হয়ে আমার গাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়ে ভাবলাম, অন্যায়ের পক্ষে বিচার পাওয়াটাই কি আমাদের শিক্ষা? যে সমাজে পরীরা অন্যায়ের আচারে ক্ষতবিক্ষত হয়, যে সমাজে প্রমাণের অভাবে প্রাপ্য বিচার না পেয়ে উল্টো শাস্তি ভোগ করতে হয়, সে অসুস্থ সমাজের বিচারক হয়ে আমি আর থাকতে চাই না। রাস্তার পাশে একদল শিশু চোখ বেঁধে কানামাছি খেলছে, দেখে অদ্ভুত লাগলো। তারা ন্যায়ের দাবির মূর্তির বদলে বিচারকের চোখে কাপড় বেঁধে দিয়েছে। কেন জানি না, তাদের এমন কাজ খুব ধিক্কার জানাচ্ছে আমার বিবেককে।
পরী কথাটা মনে পড়ল। দীর্ঘশ্বাস ছেড়ে আনমনে বলে উঠলাম, বোকা মেয়েটা কাঠগড়ায়। জবানবন্দি এলোমেলো, চোখের জল শুকিয়ে এলো। কি লাভ হলো? বোকা মেয়েটা আজ কাঠগড়ায়। ধন্যবাদ। আপনাদের কাছে আরো এমনি সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন।